হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। শুক্রবার সন্ধে ৮টা মানেই নতুন ধারাবাহিক গল্পের তৃতীয় পর্ব নিয়ে চলে আসার সময় হয়ে গেছে। তাই চটপট চলে এলাম প্রতিশ্রুতি তৃতীয় পর্ব নিয়ে। তবে তার আগে আরেকবার চটপট বলে দিই, আগামী মঙ্গলবার আসছে আমার তুমি দ্বিতীয় তথা শেষ পর্ব। সোনারপুরের অভিজাত মিশনপল্লীর বাসিন্দা রিনার জীবন এখন শুধুই সংগ্রামে ভরপুর। এক মর্মান্তিক দুর্ঘটনায় তার পরিবারের সবাইকে সে হারিয়েছে। অন্যদিকে রিনার কাছে বড়লোক মানেই অহংকারী, তাই বারবার আসা ধনী পাত্রদের সম্বন্ধ ফিরিয়েও দিয়েছে সে। আর গড়িয়ার এক সরকারি কলেজের প্রফেসর রাজীব বিশ্বাসের জীবনে হঠাৎই এক রহস্যময়ী অপরিচিতা প্রবেশ করেছে, তাও আবার মধ্য বয়সে, প্রায় 40 পেরিয়ে। কি হবে ওদের সম্পর্কের ভবিষ্যৎ, সে নিয়েই থাকছে আগামী পর্ব, আগামী মঙ্গলবার আমার তুমি। শুনতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, চটপট করে মনে করিয়ে দিই, ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা প্রতি সোমবার রাত্রি 11টায় এবং শনিবার দুপুর 12টায় নিয়ে চলে আসি ভূত এবং রহস্য রোমাঞ্চে ভরপুর সব গল্প। চ্যানেলের লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। এবার শুরু করি আজকের প্রতিশ্রুতি পর্ব ৩। এই ধারাবাহিকের লেখিকা অন্তরা, গল্প পাঠে রয়েছি অন্তরার সঙ্গে আমি তোমাদের বন্ধু প্রীতম। অন্যান্য চরিত্রে অন্তরা এবং আমি ছাড়াও যারা অভিনয় করেছে অচ্যুতা, জিনিয়া, শুক্লা এবং অনিন্দিতা। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। কলেজ চত্বরে আজ অন্য রকম উত্তেজনা। নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে একটি বিশেষ বিজ্ঞপ্তি, আন্তর কলেজ কুইজ কম্পিটিশন। প্রতি বছর দেশের কোনো না কোনো শহরে এই প্রতিযোগিতা অর্গানাইজ করা হয়, আর এবছর এই প্রতিযোগিতা হতে চলেছে নর্থ বেঙ্গলে, তাও আবার শিলিগুড়িতে। সমস্ত ডিপার্টমেন্ট থেকে সেরা সেরা ছাত্রছাত্রীদের বেছে নেওয়ার জন্য জোর কদম প্রস্তুতি চলছে। নোটিশ বোর্ডের সামনে ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় নজর কাড়ে। তাদের চোখে মুখে কম্পিটিশন আর ট্রাভেলিংয়ের এক্সাইটমেন্ট। ঠিক সেই ভিড় ঠেলে নোটিশটা চোখে পড়ল ঋদ্ধিমারও। তার চোখে তখন অপার কৌতূহল। নোটিশটা দেখেই ঋদ্ধিমা দ্রুত পা চালিয়ে ক্লাসরুমে ঢুকল। আর ঠিক তারপরেই ঢুকলেন প্রফেসর শুভ্রনীল ব্যানার্জি। কম্পিটিশনের উন্মাদনা আজ ক্লাসের নিস্তব্ধতা খানিকটা হলেও ভঙ্গ তো করেইছে। ঋদ্ধিমা ওর সিটে বসল। ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই কিছুটা উত্তেজিত। শুভ্রনীল বোর্ডের দিকে না তাকিয়ে আজ সরাসরি ক্লাসের দিকে তাকালো। ওয়েল, তোমাদের মধ্যে যারা নোটিশ বোর্ড দেখে এসেছো তারা অলরেডি জেনে গেছো, এবছর আমাদের ইন্টার কলেজ কুইজ কম্পিটিশন হতে চলেছে শিলিগুড়িতে। ক্লাসে ততক্ষণে চাপা উত্তেজনা শুরু হয়ে গেছে। শুভ্রনীল অবশ্য হাত তুলে সবাইকে শান্ত করল। ক্লাস প্লিজ কিপ কোয়াইট। ওয়েল, যেটা বলছিলাম, প্রতি বছরের মতো এবারও আমাদের কলেজ কিন্তু পার্টিসিপেট করবে। তোমাদের মনে রাখতে হবে এবার সিলেকশন প্রসেস কিছুটা কিন্তু ডিফারেন্ট। শুভ্রনীল ততক্ষণে বোর্ডের দিকে ঘুরে মার্কার দিয়ে বেশ সুন্দর করে পয়েন্ট ওয়াইজ বোর্ডে লিখে ফেলল। ওয়েল, ভালো করে শোনো, প্রথমে একটা টেস্ট নেওয়া হবে ঠিক 3 দিন পর। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, এই 3টে ইয়ার মিলিয়ে মোট 6 জন স্টুডেন্টকে চূড়ান্তভাবে শর্টলিস্টেড করা হবে। শুধুমাত্র কেমিস্ট্রির নলেজ থাকলেই কিন্তু হবে না। এক্সাম হবে জেনারেল নলেজ এবং কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্টের ওপর।
যথেষ্ট জেনারেল নলেজ থাকা কিন্তু দরকার। তারপর শুভ্রনীল ঋদ্ধিমার দিকে না তাকিয়েও যেন তাকেই উদ্দেশ্য করে বলল, আর হ্যাঁ, বলে রাখি, যারা সিলেক্টেড হবে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা গার্ডিয়ান কনসেন্ট লেটার জমা দিতে হবে। অ্যান্ড প্লিজ কিপ ইট ইন ইয়োর মাইন্ড যে আমাদের কম্পিটিশন কিন্তু কলকাতায় হচ্ছে না, হচ্ছে নর্থ বেঙ্গলে। তারপর অল্প কিছুক্ষণ চুপ করে ক্লাসের দিকে তাকিয়ে থাকলো শুভ্রনীল। আবার বলল, আর হ্যাঁ, এই কম্পিটিশনের থাকা, খাওয়া, ট্রাভেলিংয়ের পুরো এক্সপেন্সটাই কিন্তু কলেজ অথরিটি বহন করবে। তাই যারা ইন্টারেস্টেড মন দিয়ে প্রিপেয়ার হও। আমি আশা করব তোমরা তোমাদের সেরাটা দেবে এবং কলেজের সুনাম বজায় রাখবে। অল দি বেস্ট। এই কটা কথা ক্লাসের উদ্দেশ্যে বলে দিয়ে শুভ্রনীল মনোনিবেশ করলো আজকের ক্লাসে। ঋদ্ধিমা মনোযোগ দিয়ে বোর্ডের দিকে তাকালো। তার সামনে এখন দুটো চ্যালেঞ্জ, এই কম্পিটিশনে সফল হওয়া আর শুভ্রনীল স্যারের ঋণের বোঝা কমানো। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। কুইজ কম্পিটিশনের সিলেকশন টেস্ট নির্বিঘ্নেই হয়ে গেছে। ঋদ্ধিমা জানে ওর এক্সাম খুব ভালোই হয়েছে, কিন্তু এই ভালো ফলের উল্টো পিঠে লুকিয়ে আছে এক গভীর দুশ্চিন্তা, গার্ডিয়ান কনসেন্ট লেটার। সেই শয়তানটার কাছ থেকে কোনোভাবেই সেই কনসেন্ট লেটার আদায় করতে পারবে না ঋদ্ধিমা। অন্যদিকে আর এক গণ্ডগোল, মৌসুমীর শরীর খারাপ থাকায় কলেজে টেস্ট দিতে আসতে পারেনি। ফোনটা বেজে উঠল। অয়ন ফোন করছে। হ্যালো, কি ভাবছিস রে? কেমন হলো পরীক্ষা? হ্যাঁ রে, পরীক্ষা তো ভালোই হয়েছে, যা আশা করেছিলাম তার থেকেও ভালো। জানতাম রে আমি তুই সিলেক্ট হবি। এবার শিলিগুড়ি ট্যুরটা দারুণ হবে। ট্যুর? সেটাই তো এখন আসল চিন্তা। কেন রে, কি হয়েছে? অয়ন আর মৌসুমী দীর্ঘদিনের খুব ভালো বন্ধু হলেও আজকাল ঋদ্ধিমা অয়নের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঋদ্ধিমার অ্যাক্সিডেন্টের পর থেকেই নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে ও। আজকাল ঋদ্ধিমাকে নিয়ে খুব টেনশন হয়। প্রতিদিন নিয়ম করে কল করে, খোঁজ খবর নেয়। অয়ন মনে মনে ঋদ্ধিমাকে পছন্দই করে, যদিও মৌসুমী সে ব্যাপারে কিছুটা আন্দাজ করলেও এখনো সবটা জানায়নি অয়নকে। অয়ন কনফার্ম না হয়ে প্রপোজ করতেও চায় না, আর যতক্ষণ না পর্যন্ত নিজে নিশ্চিত হতে পারছে ততক্ষণ অয়নও মৌসুমীকে কিছুই বলেনি এ ব্যাপারে। কি হলো, চুপ করে গেলি কেন? শোন, যদি সিলেক্টেড হই না তাহলে কিন্তু একটা সমস্যা হবে। আসলে একটা অফিসিয়াল তো লেটার লাগবে না গার্জেনের, আর সেটাই জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। গার্জেনের লেটার? কেন, তোর বাড়িতে কেউ সই করবে না? না মানে ব্যাপারটা অত সহজ নয় অয়ন। আমার পার্সোনাল কিছু সমস্যা আছে, এমন কাউকে দিয়ে সই করানো আমার পক্ষে সম্ভব নয়। যদি সিলেক্টেড হই তবে এই সই করার শর্তেই কিন্তু আমি বাদ পড়ে যাব। আরে এমন কি সমস্যা রে? মানে তুই আমাকে বলছিস না কেন? তুই কি আমাকে বিশ্বাস করিস না নাকি? হ্যাঁ, বিশ্বাস করি রে, নিশ্চয়ই বিশ্বাস করি, কিন্তু কিছু কথা বাদ দে। তুই বরং দেখ যদি এমন কোনো উপায় থাকে যাতে গার্জেন লেটার ছাড়াই। না, এমন কোনো উপায় নেই। শুভ্রনীল স্যার যখন বলেছেন তখন এটা ফর্ম্যালিটি। শোন, তুই টেনশন করিস না, আমি কলেজে অফিসে গিয়ে খোঁজ নেব, অন্য কোনো বিকল্প আছে কিনা দেখব। তুই শুধু সুস্থ থাক আর মন খারাপ করিস না, ঠিক আছে? কাল ফোন কর। অয়ন ফোনটা রেখে দিল। ঋদ্ধিমা ফোনটা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ও জানে এই সমস্যা অয়নের মতো
সাধারণ বন্ধুর পক্ষে সমাধান করা সম্ভব নয়। এই মেয়েটাকে নিয়ে অয়নেরও চিন্তার অন্ত নেই। ঋদ্ধিমার চোখে যে আতঙ্কটা অয়ন দেখেছে তা কোনো সাধারণ পারিবারিক সমস্যা হতেই পারে না। অয়নও মনে মনে সংকল্প করল যে কোনো উপায়ে ও ঋদ্ধিমাকে সাহায্য করবে, যাতে ঋদ্ধিমা শিলিগুড়ির কম্পিটিশন অ্যাটেন্ড করতে পারে। ঋদ্ধিমাকে খুশি দেখাই অয়নের জীবনের একমাত্র লক্ষ্য। শুভ্রনীলের মা বাড়িতে নেই। এই সুযোগে গভর্নেস নমিতা আজ সন্ধ্যের 2টো সিরিয়াল দেখতে বসে পড়েছে। যদিও মাসিমা থাকলে দেখতে দেয়, কিন্তু 2টো নয়, একটা। আর একটা সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোনে দেখতে হয়। আজ সুযোগ আছে, 2টো সিরিয়ালই মন দিয়ে দেখবে নমিতা। একটার নাম পিলু, আর একটা গাঁটছড়া। তার কাছে সিরিয়াল দেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। টিভির পর্দায় চলছিল জমকালো একটা বিয়ে বাড়ির দৃশ্য। সুন্দর সেজে গুজে লাল বেনারসি পরে কোণে বসে আছে নমিতা। সেই দৃশ্য দেখায় মগ্ন। নমিতা এক মনে টিভি দেখছিল, কারণ নন্দিনীকে নিয়ে চিন্তা নেই। সে এই সময়টা একা একা বসে বসে ছবি আঁকে। কিন্তু আজকে রাজনন্দিনীর ছবি আঁকতে ইচ্ছা করছিল না, তাই নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে এসে ডাইনিংয়ে হাজির হলো। নমিতা কিছুই জানতে পারল না। হঠাৎ সিরিয়ালের মাঝখানে চিৎকার করে উঠল রাজনন্দিনী। রাজনন্দিনী জিজ্ঞাসা করছে, রাজনন্দিনী জিজ্ঞাসা করছে, ওই মেয়েটা তো সেজেছে কেন? ওই মেয়েটা এত সেজেছে কেন? কি হচ্ছে ওটা কি হচ্ছে টিভিতে ওটা কি হচ্ছে? সিরিয়াল থেকে চোখ না সরিয়েই অধৈর্যভাবে বলে উঠল নমিতা। ওহ নন্দিনী, তুমি আঁকতে আঁকতে চলে এলে কেন? রাজনন্দিনীর ভালো লাগছে না আঁকতে, ছবি আঁকতে রাজনন্দিনীর ভালো লাগছে না। রাজনন্দিনী কি আঁকবে রাজনন্দিনী বুঝতে পারছে না। কি আঁকবে রাজনন্দিনী? ও তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু চুপটি করে বসো তো। ওই দেখো না, বিয়ে বাড়ি হচ্ছে, এক্ষুনি বর আসবে। বিয়ে কি রাজনন্দিনী জানতে চাইছে? বিয়ে কি রাজনন্দিনী বিয়ে কি জানতে চায়? বিয়ে কি জানতে চায় রাজনন্দিনী? বিয়ে আচ্ছা, 2টো মানুষ যখন একসঙ্গে ঘর করে তাকে বলে বিয়ে। বুঝতে পেরেছো? তাহলে এবার চুপ করে বসো। চোখগুলো গোল গোল করে বিয়ে বাড়ি দেখতে শুরু করলো রাজনন্দিনী। সেখানে কোণে বউকে লাল বেনারসি আর গয়না পরে বসে থাকতে দেখে তারও ওরকম সাজতে ভীষণ ইচ্ছে করলো। রাজনন্দিনীকে ওরকম সাজিয়ে দাও, ওরকম সাজিয়ে দাও না। রাজনন্দিনীকে সাজিয়ে দাও ওরকম লাল শাড়ি, মাথায় ফুল, কানে বড় বড় সোনার দুল, লাল টিপ। রাজনন্দিনীকে ওরকম সাজিয়ে দাও না রাজনন্দিনীকে সাজিয়ে দাও। নমিতা বেশ বিরক্ত হয়ে বলল, তা কি হয়? তোমার কি আজকে বিয়ে? নিজের মতো যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলো রাজনন্দিনী। টিভির মেয়েটার বিয়ে, বউ সেজেছে। টিভির মেয়েটা বউ সেজেছে। রাজনন্দিনীও মেয়ে, আর রাজনন্দিনীরও বিয়ে, তাই রাজনন্দিনীও সাজবে। রাজনন্দিনীও সাজবে। আমি জানি না, আমি সাজবো। আমায় সাজিয়ে দাও না, আমায় সাজিয়ে দাও।
মাথায় হাত দিয়ে বসলো নমিতা। তারপর ফিক করে হেসে ফেলে বলল, শুধু বউ সাজলে তো হবে না, তোমার বর কোথায়? বর ছাড়া কি বিয়ে হয়? রাজনন্দিনী তো চিন্তায় পড়ে গেল। এদিক ওদিক তাকালো, যেন বর খুঁজছে। হঠাৎ তার মনে পড়ল, বর কোথায়? রাজনন্দিনীর বর কোথায়? রাজনন্দিনীর বর শুভ, শুভ, শুভকে বর সাজাবো। বর বর ছেলে হয়, ছেলে ছেলে শুভ, তাই শুভ বর, শুভ বর, শুভ আমার বর, শুভ শুভ বর সাজবে, বিয়ে হবে, মাথায় সাদা টুপি পরবে শুভ, বিয়ে হবে। নমিতা তো ওর কথা শুনে আর হাসি চাপতে পারল না, উচ্চস্বরে হেসে উঠল। শুভ, শুভ তোমার বর? দাদা গো, এ মেয়ের কাণ্ড দেখে যাও তুমি। রাজনন্দিনী তো বেজায় রেগে গেল। ওই ওই হাসছো কেন? হাসছো কেন? রাজনন্দিনী রাগ করছে, রেগে যাচ্ছে রাজনন্দিনী, চোখ বড় বড় হয়ে যাচ্ছে, কিন্তু সাজিয়ে দাও, টিপ পরিয়ে দাও, লাল এঁকে দাও, লাল লাল এঁকে দাও, ঠোঁটে ঠোঁটে রং লাগিয়ে দাও, গয়না শাড়ি সব পরিয়ে দাও, দাও না, দাও 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 বলছি, দাও দাও। ওহ, খুব বায়না হয়েছে তোমার, চুপ করো। এত কথা কেন বলছো? যাও ঘরে যাও, সারাক্ষণ খালি বায়না। আগে আঁকাটা কমপ্লিট করবে, তারপর সব হবে। আমি টিভি দেখা শেষ করে ওপরে আসছি, যাও ওপরে যাও। নমিতার ধমক শুনে রাজনন্দিনীর মন খারাপ হয়ে গেল। ও কোনো কথা বলল না, চুপচাপ নিজের আঁকার খাতা আর পেন্সিল নিয়ে ঘরে চলে গেল। নমিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাঝে মাঝে একটু বকুনি না দিলে হয়? এবার ঠিক মন দিয়ে আঁকা প্র্যাকটিস করবে। নমিতা দি, এক কাপ কফি করে ঘরে দিয়ে যাও। শুভ্রনীল আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে নমিতাকে এক কাপ কফি করতে বলে চকলেটের বক্সটা নিয়ে ছুটল রাজনন্দিনীর ঘরে। ওয়েফার চকলেট খুব ভালোবাসে নন্দিনী, কিন্তু ঘরে ঢুকেই একেবারে চমকে উঠল। সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজনন্দিনীর সাজগোজের জিনিসপত্র। ওর ছোট্ট অর্গ্যানিক মেকআপ পাউচটা থেকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে আছে মেঝেতে। পাউডার, নেল পলিশ, লিপস্টিক, কাজল, সব কিছু। রে, এই ঘরে কি ঝড় উঠেছিল নাকি? এইভাবে সব ওলট পালট। রাজনন্দিনীও ঘরে নেই। চিৎকার করে নমিতাকে ডাকলো শুভ্রনীল। দৌড়ে এলো নমিতা। নন্দিনী কোথায় নমিতা দি? কেন, ঘরেই তো ছিল, ছবি আঁকছিল তো। ঘরে থাকলে তো আমি দেখতেই পেতাম, তাই না? আর তুমি ওকে একা রেখে কোথায় গিয়েছিলে? আমি তো নিচে একটু টিভি দেখছিলে, তাই তো? নাকি ফোনে আড্ডা দিচ্ছিলে? না, মানে ওই একটু টিভি। নমিতা দি, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে বলেই কিন্তু নন্দিনীর সব দায়িত্ব তোমায় দিয়েছি। আর তুমিও তো ওকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসো। ওর খেয়াল না রেখে তুমি শেষে টিভি নিয়ে। না না দাদা, আমি তো ভেবেছিলাম ও একা একাই আঁকছে। ও তো একা একাই আঁকতে ভালোবাসে, আমি থাকলে ও বিরক্ত হয়। বিরক্ত হয় বুঝলাম, তুমি আড়ালে থাকবে কিন্তু নজর তো রাখবে। কি জানি বাবা কোথায় গেল। আমি 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 এক্ষুনি খুঁজে দেখছি। মাঝে মাঝে শুভর ঘরে গিয়ে বসে থাকে রাজনন্দিনী, তাই নিজের ঘরের দিকেই দৌড়লো শুভ্রনীল আর নমিতা। আরে এসব কি? ঘরে ঢুকেই চমকে গেল শুভ্রনীল। রাজনন্দিনী অদ্ভুত সেজে ওর সামনে দাঁড়িয়ে আছে। দু চোখ ভর্তি কাজল, সারা মুখে সাদা পাউডার, ঠোঁটে লাল লিপস্টিক চতুর্দিকে ছড়িয়ে গেছে, সারা মুখে লেপ্টে রয়েছে। কাগজ কেটে গ্লু দিয়ে টিপ বানিয়ে পড়েছে।
সরস্বতী পুজোয় পরার জন্য একটা শাড়ি কিনে দিয়েছিল ওকে শুভ্রনীল। সেই শাড়িটাই ফ্রকের ওপর কোনো রকমে জড়িয়েছে। চলতে একেবারেই পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে হাসি মুখে। ওকে এরকম অদ্ভুত সাজে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল শুভ্রনীল। এদিকে পেছনে নমিতা তো ভয় কাঁটা হয়ে গেছে। এসব কি রাজনন্দিনী, এসব কি করেছো তুমি? এক গাল হেসে বলে উঠল রাজনন্দিনী। কেন রাজনন্দিনীকে ভালো লাগছে না? বউ সেজেছে রাজনন্দিনী, ভালো লাগছে না? রাজনন্দিনীকে ভালো লাগছে তো, ভালো লাগছে না? বউ? কার বউ? এসব কি বলছো তুমি? আবারও হেসে উঠল নন্দিনী, তারপর বলল, শুভর বউ, শুভর বউ। এবার প্রচন্ড রেগে গেল শুভ্রনীল। কি এসব কি বলছো তুমি? এসব কে শিখিয়েছে তোমায়? টিভিতে বউ সেজেছিল, মেয়েদের বিয়ে হয়, রাজনন্দিনীরও হবে, তাই বউ সেজেছে, তাই রাজনন্দিনী বউ সেজেছে। কিন্তু রাজনন্দিনীর বর নেই, শুভ আছে, শুভ বর। রাজনন্দিনীর বর শুভ, বিয়ে হবে শুভ, রাজনন্দিনীর বিয়ে হবে, শুভ রাজনন্দিনীর বিয়ে হবে। প্রচন্ড রাগ হচ্ছে শুভ্রনীলের। নিশ্চয়ই টিভিতে কিছু দেখেছে নন্দিনী। প্রমাদ গুনল নমিতা। ওর ওপরই রাগটা এসে পড়বে শুভ্রনীলের। আর রাগ হওয়াটাও স্বাভাবিক। কেন যে আজকে সিরিয়ালটা দেখতে গেল? মহা এপিসোড ছিল বলে নিজেকে আটকাতে পারেনি। শুভ্রনীল কিছু বলার আগেই বলে উঠল নমিতা, দাদা কিছু মনে করো না, আমি না ওকে কিছু বলতে চাইনি। প্রশ্ন করছিল তো বারবার, তাই বলেছি বর আর বউয়ের বিয়ে হয়। কিন্তু ও যে এইভাবে ঘরে এসে... ওর হাতের কাছে এসব জিনিস থাকে কেন? কেন এসব ওর মাথায় ঢোকাচ্ছ? জানো না, তুমি জানো না এর ফল কি হতে পারে? ওর ডাক্তারের কাছে তো তোমাকেও নিয়ে গেছি নমিতাদি। কি বলেছেন ভুলে গেছো তুমি? তোমার ডিউটি আওয়ার্সে তুমি কেন টিভি দেখো? হ্যাঁ মানছি তোমার এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে, কিন্তু যখন রাজনন্দিনী পড়াশোনা করে, টিউটর আসে, তখন তুমি কাজগুলো সেরে রাখো না কেন? মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নমিতা। অন্যায় করেছে, শাস্তি তো পেতেই হবে। রাজনন্দিনী কোনো রকমে এগিয়ে এলো শুভর কাছে। শুভ, 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 তুমি তুমি সাদা টুপি পরো, সাদা টুপি পরো, তুমি বর সাজো। শুভ, শুভ বর সাজো, সাদা টুপি পরে বর সাজো। নিজের ড্রয়িং খাতা থেকে একটা পেজ নিয়ে সেটাকে গুটিয়ে একটা টুপির আকার দিয়েছে রাজনন্দিনী। শুভ্রনীল আশ্চর্য হয়ে বলে ওঠে, এটা কি রাজনন্দিনী, তুমি এটা কি বানিয়েছো? এটা 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 সাদা টুপি, পটর, মাথায় পড়তে হয় বিয়ে, পটর। এবার হেসে ফেলল শুভ্রনীল। কি পরিস্থিতি ওর! শেষে কি না এই পোটোর মাথায় পড়তে হবে? তাড়াতাড়ি কাগজটা ওর হাত থেকে নিয়ে ওর মাথায় হাত রাখলো শুভ্রনীল। তারপর স্নেহের সঙ্গে বলল, নন্দিনী, এসব নিয়ে খেলা করতে নেই। বর বউ এসব তো আর আমরা নিজেরা ঠিক করতে পারি না। ওই যে তোমাকে বলেছিলাম না গডের কথা, মনে আছে? হ্যাঁ, সেই গড আমাদের সবার জন্য একটা একটা করে স্পেশাল ফ্রেন্ড তৈরি করে, তারপর আমাদের কাছে পাঠিয়ে দেয়। যতদিন না স্পেশাল ফ্রেন্ড আসছে, বউ সাজাতো যাবে না। কেন? শুভ, শুভ স্পেশাল ফ্রেন্ড নয়? শুভ, শুভ স্পেশাল ফ্রেন্ড নয়? কি করে? শুভ তো রাজনন্দিনীর বেস্ট ফ্রেন্ড, স্পেশাল ফ্রেন্ড তো নয়। বেস্ট ফ্রেন্ড, স্পেশাল ফ্রেন্ড নয়।
বেস্ট ফ্রেন্ড স্পেশাল ফ্রেন্ড নয়, বউ সাজা হবে না, রাজনন্দিনীর বউ সাজা হবে না, বউ সাজা হবে না। উদাসী রাজনন্দিনীকে দেখে মনটা খারাপ হয়ে গেল শুভ্রনীলের। এক্ষুনি নন্দিনীর মন ভালো করা প্রয়োজন। তাড়াতাড়ি বলে উঠল, এই নন্দিনী, আইসক্রিম খাবে তুমি? হ্যাঁ। আমি যেমন তৈরি করি আজ আমরা আইসক্রিম বানাই, কেমন? আইসক্রিমের কথা শুনেই হাসি ফুটল নন্দিনীর মুখে। তাড়াতাড়ি সে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। নমিতাদি, তুমি এক্ষুনি আমাদের মহারানীর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে এসো, তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খাবো, তাই তো? ঘাড় নেড়ে নমিতা রাজনন্দিনীকে নিয়ে বাথরুমের দিকে চলে গেল। ঘরের দরজার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নিজে নিজেই বিড়বিড় করে উঠল শুভ্রনীল। বিষণ্ণতা আর এক রাশ অসহায়তা যেন ওকে গ্রাস করল। আমি তোমায় সব দিতে পারি রাজনন্দিনী, সব। বিশ্বের সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে রাখতে পারি, কিন্তু তোমার এই আবদারটা, এটা আমি রাখতে পারবো না। আমি যে ভালোবাসতেই ভুলে গেছি, আমি যে কারোর উপযুক্ত নই। তোমার দিদিকে ধরে রাখতে পারিনি, সারা জীবন তাকেই ভালোবেসে যাব শুধু। চোখ দুটো জলে ভরে উঠল শুভ্রনীলের। এক রাশ মন খারাপ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল ও। আর ওদিকে সিলেকশনের রেজাল্ট আউট হয়ে গেছে। সব ডিপার্টমেন্টেই আজ হই হই কাণ্ড। যারা চান্স পেয়েছে তারা তো আনন্দে আত্মহারা, আর যাদের সুযোগ এবারে হাতছাড়া হলো তারা হায় হায় করছে। এই সব কিছুর বাইরে কলেজের একদম পিছনের দিকের যে ক্যান্টিনটা রয়েছে তার ডান দিকে ছোট্ট একটা পুকুর রয়েছে, আর সেই পুকুরের পাশে বেঞ্চে বসে আছে ঋদ্ধিমা। ওর ভীষণ মন খারাপ, কারণ সিলেকশনে ওর নাম উঠেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওর নাম উঠেছে, আর তাই ওর মন খারাপ। হঠাৎ অয়ন দৌড়ে এলো। অয়ন এবং ঋদ্ধিমা দুজনেই ওদের ডিপার্টমেন্ট থেকে সিলেক্টেড হয়েছে। এই আনন্দে অয়ন তো আত্মহারা। কম্পিটিশনটা 3টে লেভেলে হবে। ওদেরকে যেতে হবে সেই শিলিগুড়ি, থাকতে হবে টানা 7 দিন। কি যে আনন্দ হচ্ছে অয়নের! এই 7 দিনেই নিজের মনের কথা ঋদ্ধিমাকে জানিয়ে দেবে ও। সেরকমই প্ল্যান করেছে। একটা সিলভারের আংটিও বানিয়েছে, ওর যেরকম সামর্থ্য সেই রকম। তারপর পাহাড়ের সুন্দর পরিবেশে আংটিটা পরিয়ে দেবে ঋদ্ধিমার হাতে। ভেবেই কি এক্সাইটেড লাগছে অয়নের। হাঁপাতে হাঁপাতে অয়ন এসে হাজির। ঋদ্ধিমা, ঋদ্ধিমা, কি করছিস সেখানে বসে? হ্যাঁ, জানিস তো আমরা পেরেছি রে, আমরা পেরেছি, আমাদের নাম উঠেছে। হ্যাঁ রে। হ্যাঁ রে, দেখলাম। হ্যাঁ, দেখলাম মানে মানে তোর কোনো এক্সাইটমেন্ট নেই নাকি? হ্যাঁ ভাই, শিলিগুড়ি 7 দিন, পাহাড়, আমরা তো একসঙ্গে যাচ্ছি। কি দারুণ হবে বলতো? হ্যাঁ হ্যাঁ, জানি। এই, তোর কি হয়েছে বলতো? এমন মন মরা হয়ে আছিস কেন? আরে চান্স পেয়েও কেউ মন খারাপ করে নাকি? আসলে আসলে একটু টেনশন হচ্ছে। আরে কিসের টেনশন? আমি আছি তো। দেখ, কম্পিটিশন হবে ওই 3টে লেভেলে। মানে ফার্স্ট ডেতে আমরা প্রেজেন্টেশন দেব, তারপর একটা ফিল্ড ট্রিপ, আর তারপর ফাইনালটা। আরে আরে ওসবে টেনশন নয়। আসলে আমি একটু অন্য কারণে চিন্তিত। কি কারণ? কোনো সাবজেক্ট প্রবলেম? আরে বাবা, তোর মতো টপার
না রে, বুঝতে পারছি তোর খুব আনন্দ হচ্ছে। 7 দিনের জন্য বাইরে যাবি, দারুণ লাগছে তাই না? হ্যাঁ রে, মানে দারুণ লাগছে। জানিস, আমি না খুব খুব এক্সাইটেড, মানে কারণ এই এই 7 দিন তোর সঙ্গে মানে একা সময় কাটানোর সুযোগ পাবো রে। এই 7 দিন আমার কাছে খুব খুব স্পেশাল হতে চলেছে। ঋদ্ধিমা ওর কথার গভীরতা ধরতে পারল না, কারণ ওর মাথায় তখন অন্য চিন্তা। কিন্তু কিন্তু একটা বড় সমস্যা আছে। কি সমস্যা আমাকে বল। ওই যে একটা ফরম্যাটের কথা বলেছিল ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ, ওই গার্জিয়ানস লেটার অফ কনসেন্ট, একটা সই লাগবে শুধু, ও কোনো ব্যাপার না, আমি কালই বাবাকে দিয়ে সই করিয়ে আনবো। ওটাই তো সমস্যা, আমি ওটা কোনোভাবেই জোগাড় করতে পারবো না, তোকে তো বলেছিলাম। মানে কেন পারবি না? তোর কি হয়েছে বলতো? কোনো সমস্যা মানে, নাকি গার্জিয়ান আসতে বারণ করেছে? কোনটা? না মানে কি দরকার এত ঝামেলার? না গেলেই হয়তো ভালো হবে। কি বলছিস ঋদ্ধিমা? এত বড় একটা সুযোগ তুই শুধু একটা লেটারের জন্য হাতছাড়া করবি? এই কি সমস্যা সত্যি করে বলতো। প্লিজ অয়ন, এখন আর কিছু জিজ্ঞাসা করিস না। তুই একবার ডিপার্টমেন্টে যা, দেখ না যদি অল্টারনেটিভ কিছু বলতে পারে ওরা। মানে গার্জিয়ানস লেটার ছাড়া কি যাওয়া যাবেই না? একবার জিজ্ঞাসা কর না। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমি জানি তুই কোনো একটা কিছু লুকাচ্ছিস। অয়ন দ্রুত পায়ে ডিপার্টমেন্টের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ফোন এলো। ঋদ্ধিমা, আমি জিজ্ঞেস করলাম, খুব কড়াভাবে বলে দিল যে গার্জিয়ানদের সম্মতিপত্র মাস্ট। কোনো ক্যান্ডিডেটকেই তাদের সম্মতি ছাড়া নিয়ে যাওয়া হবে না। জানতাম এটাই হবে। এবার কি হবে? আমি কি করব? প্লিজ তুই শুধু একবার বল সমস্যাটা কোথায়, প্লিজ। তুই চলে আয়, পরে কথা বলবো। ঋদ্ধিমা এবার সত্যি সত্যি ভেঙে পড়ল, আর ওদিকে দূর থেকে একটা তীক্ষ্ণ দৃষ্টি ওদের উপর নজর রেখেছে, সেটা ওরা কেউই খেয়াল করেনি। শুভ্রনীল নজর রেখেছে ঋদ্ধিমার উপর। এবার গার্ডিয়ান লেটারটা তো আনতেই হবে। এবার বোঝা যাবে কেন মেয়েটা কিছুতেই ওর অভিভাবকের কথা বললেই বিষয়টা এড়িয়ে যায়। আরও 3টে দিন কেটে গেছে। সিলেকশন প্রক্রিয়ার শেষ দিন আজ। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সিলেকশন পর্বের পুরো দায়িত্বে রয়েছে শুভ্রনীল। বাকি সব ক্যান্ডিডেটদের গার্ডিয়ান লেটার জমা পড়লেও ঋদ্ধিমার লেটারটা কিন্তু আসেনি। ডিপার্টমেন্টের টিচার্স রুমে একা বসে ফাইলগুলো গুছিয়ে নিচ্ছিল শুভ্রনীল। ঠিক সেই সময় টিচার্স রুমের দরজার বাইরে ডিপার্টমেন্টের এক স্টুডেন্টকে দেখতে পায়। তাকে বলে ঋদ্ধিমাকে ডেকে দিতে। খবরটা পেয়ে ভয়ে মুখটা শুকিয়ে যায় ঋদ্ধিমার। এই রে, স্যার যদি এবার চিঠির কথা বলে কি বলবে? কিন্তু ডেকেছে যখন, যেতে তো তখন হবেই। ধীর পায়ে টিচার্স রুমের সামনে এসে দাঁড়ালো ঋদ্ধিমা। তার চোখে মুখে তখন শুধুই ভয়ের ছাপ। স্যার, আমাকে ডেকেছিলেন? ও ঋদ্ধিমা, হ্যাঁ এদিকে এসো। ঋদ্ধিমা শুভ্রনীলের কাছে এসে দাঁড়ালো। তোমার কনসেন্ট লেটারটা এখনো জমা পড়েনি কেন? তাহলে ধরে নেব কি তুমি ট্রিপে যেতে চাও না? না স্যার, আসলে আমার পক্ষে ওটা সম্ভব হবে না। সম্ভব হবে না মানে? তোমাদের ডিপার্টমেন্ট থেকে মাত্র 2 জন চান্স পেয়েছে, তাও তোমার মতো টপার যদি এভাবে সরে যায় তাহলে সিলেকশনের মানে কি থাকে? আমি জানতে চাই কারণটা। আমার একটু সমস্যা আছে স্যার। সমস্যা? কি সেই সমস্যা? এটা কি তোমার পরীক্ষার কোনো পেপার যে তুমি সমস্যা বলে এড়িয়ে যাবে? শোনো, নিয়ম সবার জন্য এক। গার্ডিয়ান কনসেন্ট লেটার ইজ ম্যান্ডেটরি।
আমি কন্ডাক্ট করছি এটা, আর তুমি আমার কাছেই কারণ গোপন করতে চাইছো। এই ট্রিপ তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তুমি জানো? শুভ্রনীলের কঠোর আর সোজা সাপটা কথায় ঋদ্ধিমা খানিকটা কেঁপে উঠল। এমনিতেই সব চাপা কষ্ট নিয়ে সে 1 সপ্তাহ ধরে ঘুরছে, তার উপর শুভ্রনীলের এই তীব্র বাক্যবাণ তার কাছে অসহ্য লাগছে। আপনারা শুধু নিয়ম দেখেন, সমস্যা শুনতেই চান না। আমার পক্ষে সম্ভব হবে না মানে সম্ভব হবে না। এত কথা আমি শুনতে চাইছি না, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। কেন গার্ডিয়ান লেটারটা তুমি দিতে পারছো না? কারণ আমার কেউ নেই, বাবা মা কেউ নেই আমার। কথাটা শুনেই এক মুহূর্তের জন্য থমকে গেল শুভ্রনীল। মা মারা যাওয়ার পর মায়ের একজন পাতানো ভাইয়ের কাছে আমার দায়িত্ব দিয়ে গিয়েছিল, কিন্তু সেই লোকটা খুব বাজে, জানোয়ার, একটা পশু। ঋদ্ধিমা চোখ মুছে রাগে কাঁপতে কাঁপতে বলতে থাকে অনর্গল। শিলিগুড়ি থেকে একা প্রায় আমি পালিয়ে এসেছি, কারণ ওই লোকটা আমাকে সবসময় বিরক্ত করে, এখানেও বিরক্ত করে। ও আমার থেকে অনেক বড়, আমি মামা বলে ডাকি, কিন্তু লোকটা এতই খারাপ যে সেই সম্পর্কটারও মর্যাদা রাখতে পারে না। আর সেই জন্যই তো পিজিতে ফিরতে দেরি হচ্ছিল বলে এই সামান্য কারণে রাস্তায় চলন্ত গাড়ির সামনে আমাকে ঠেলে। কথাটা শেষ হওয়ার আগেই ঋদ্ধিমা হঠাৎ করেই থমকে গেল। ও বুঝতে পারল ভুল করে অনেক বড় সত্যিটা বলে ফেলছিল। ঋদ্ধিমা তার মায়ের পাতানো ভাই, তার মামার কুকীর্তি এবং তার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর সত্যটা এত সহজে প্রকাশ করে ফেলায়। শুভ্রনীল খানিকটা বিস্মিত ও স্তম্ভিত হয়ে গেল। তার মুখের কঠোরতা মুহূর্তে উধাও হয়ে গেল, তার বদলে দেখা দিল গভীর বিস্ময় আর সহানুভূতি। সে কিছুক্ষণ ঋদ্ধিমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঋদ্ধিমার নীরব কান্না আর কাঁপতে থাকা ঠোঁট দেখে তার মনে হলো যেন সে এক বিশাল অপরাধ করে ফেলেছে। শুভ্রনীল নিজের চেয়ার থেকে উঠে ঋদ্ধিমার পাশে এসে দাঁড়ালো। তার রাগ আর বিরক্তি এখন পুরোপুরি গায়েব। ও, আই এম এক্সট্রিমলি সরি। তার মানে এই ব্যাপার, তুমি এই সব কথা লুকিয়ে যাচ্ছিলে? ঋদ্ধিমা কিছুই বলল না, বরং চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দেখো ঋদ্ধিমা, আমি বুঝতে পারছি তোমার ওপর দিয়ে বড় রকমের একটা ঝড় যাচ্ছে, কিন্তু তুমি একটা কথা ভুলে যাচ্ছ। তোমার বাবা মা নেই, কিন্তু তুমি তো আছো। শোনো, নিজের জন্য বাঁচতে গেলে, নিজেকে বাঁচাতে গেলে প্রতিবাদটুকু করতেই হবে। এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা তোমাকে রক্ষা করার জন্য অপেক্ষা করছে। তুমি হয়তো ভাবছো তোমার ওই মামা নাকে, তার সই না থাকলে তুমি বোধহয় বাঁচবে না, কিন্তু তোমার জীবন এখন তোমার হাতে। তুমি যদি প্রতিবাদ না করো, তবে ওই অসভ্য লোকটা কিন্তু তোমার দুর্বলতার সুযোগ নেবে। আর হ্যাঁ, আর একটা কথা মাথায় রেখো, তুমি কিন্তু এই ইন্টার কলেজ কম্পিটিশনের একটা খুব ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট। তুমি টপার, তুমি ভয় পেলে তো চলবে না। মনে রেখো, আমরা তোমার সঙ্গে সব সময় আছি। তোমার ওই ভয়, তোমার ওই নীরবতা কিন্তু তাকে আরো বেশি শক্তি দেবে। এই যে তুমি ভয় পাচ্ছ, এটাই কিন্তু ওনার জন্য সব থেকে বড় শক্তি। তাই এই শক্তিটা ভেঙে দিতে হবে। যদি তুমি শিলিগুড়ি যাও, তবে তুমি প্রমাণ করবে যে তুমি ভয় পাওনি ওনাকে, বরং তোমার সাফল্য তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি তার নাগালের বাইরে চলে গেছো। শুভ্রনীল অনেকক্ষণ ধরে এক নাগাড়ে বোঝাতে থাকলো ঋদ্ধিমাকে। ঋদ্ধিমা মাথা নিচু করে সব কিছু শুনতে থাকলো। ওর মনের মধ্যে অদ্ভুত একটা সাহসের জন্ম হচ্ছে যেন। ঋদ্ধিমা, তোমার মা তোমাকে যার হাতেই দিয়ে যাক, তোমার জীবনটা কিন্তু তোমার হাতে। প্রতিবাদের প্রথম ধাপ হলো সাহস করে মুখ খোলা। তোমার মনে যে আগুন জ্বলছে, সেটাকে সাহস করে কাজে লাগাও। ভয় পেও না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, তা নিয়ে ভেবে শুধু শুধু সময় নষ্ট করো না। ভবিষ্যতে কি হবে
তা কিন্তু তোমাকে নিজেকেই ঠিক করতে হবে। শুভ্রনীলের কথাগুলো ঋদ্ধিমার হৃদয়ে যেন এক নতুন আশার সঞ্চার করছে। ওর চোখে জল ছিল ঠিকই, কিন্তু ভয়ের বদলে সাহস আর প্রতিবাদের স্ফুলিঙ্গ মনের ভেতর জ্বলতে শুরু করলো। এই প্রথম ওর মনে হলো ওর পাশে এসে কেউ দাঁড়িয়েছে, কেউ একজন প্রথমবার সঠিক পথ প্রদর্শকের মতো ওকে রাস্তা দেখাচ্ছে। আমি প্রতিবাদ করব স্যার, আমি চেষ্টা করব। শুভ্রনীল নিজের ডেস্কের দিকে হেঁটে চলে গেল। ড্রয়ার খুলে একটা কলেজের লেটার প্যাড আর একটা ভিজিটিং কার্ড বের করলো। ওয়েল ফাইন, তোমার গার্ডিয়ান লেটার নিয়ে আর চিন্তা করতে হবে না। আমি হেড অফ দ্য ডিপার্টমেন্টকে পুরো বিষয়টা জানাবো। আর এই সিলেকশনের দায়িত্ব যেহেতু আমার, আর আমার বিশ্বাস আছে তোমার উপর, তাই আমি এখন তোমার এই ট্রিপের জন্য লোকাল গার্ডিয়ান হিসেবে সাময়িক সই করে দিচ্ছি। ইনফ্যাক্ট প্রিন্সিপালের কাছে আমি স্পেশাল রিকোয়েস্টও করব যাতে তুমি শিলিগুড়ি যেতে পারো আর এই কম্পিটিশনটা অ্যাটেন্ড করতে পারো। ফাইনালি তুমি শিলিগুড়ি যাচ্ছ। কিন্তু স্যার, নিয়ম নিয়ম তো আমি তৈরি করিনি, কিন্তু বিশেষ পরিস্থিতিতে নিয়ম ভাঙার বা একটু লুপ হোল খুঁজে নেওয়ার ক্ষমতা আমাদের কাছে আছে। তুমি শুধু তোমার কম্পিটিশনের দিকে মন দাও আর নিজেকে প্রিপেয়ার করো। শুভ্রনীল লেটার প্যাডে দ্রুত লিখল, তাতে সই করে ঋদ্ধিমাকে লেটারটা জমা দিতে বলল। এরপর একটা ভিজিটিং কার্ড ঋদ্ধিমার হাতে ধরিয়ে দিল। ওয়েল ফাইন, এবার দ্বিতীয় বিষয়। এই সমস্যা তুমি আর একা ফেস করবে না। এই কার্ডে আমার একজন খুব ভালো বন্ধুর নম্বর রয়েছে। ও একজন আইনজীবী, অত্যন্ত অভিজ্ঞ এবং একজন নারী অধিকার রক্ষার কর্মী। ও তোমার পক্ষ থেকে সব রকম আইনি পদক্ষেপ নিতে সাহায্য করবে। তুমি এক কাজ করো, আমি ওকে ফোনে বলে রাখছি, তুমি আজই বাড়ি ফিরে যাওয়ার পর ওনাকে ফোন করবে। ভয় পেও না, নিজের জন্য লড়তে শেখো ঋদ্ধিমা। ঋদ্ধিমা কাঁপা কাঁপা হাতে কার্ডটা নিল। এই প্রথম ও নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় নয়, বরং এক রকমের শক্তি অনুভব করল। শুভ্রনীল স্যার যেন শুধু একজন শিক্ষক নন, একজন বন্ধু আর একজন গাইড হিসেবে তার পাশে এসে দাঁড়িয়েছে। শুভ্রনীল স্যার যেন টিচার কথার প্রকৃত অর্থ, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, সেটাই হয়ে উঠছে ঋদ্ধিমার কাছে। আমি ফোন করব স্যার, আপনাকে হতাশ করব না, প্রমিস। এসবে আমাকে হতাশ করার কিছু নেই, বরং নিজেকে হতাশ করো না, সেটাই যথেষ্ট। ওয়েল, এবার যাও আর অয়নকে বলে এসো যে তোমরা শিলিগুড়ি যাচ্ছ। তাহলে এতক্ষণ তোমরা দুজনেই তো খুব টেনশনে ছিলে, তাই তো? কিন্তু স্যার, আপনি কি করে? ঋদ্ধিমা দ্রুত পায়ে টিচার্স রুম থেকে বেরিয়ে গেল। তার চোখ এখনো ভেজা, কিন্তু মুখে যেন জয়ের প্রত্যয়। ঋদ্ধিমা বেরিয়ে যাওয়ার পর শুভ্রনীল শান্তভাবে নিজের চেয়ারে বসল, চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। অসহায়তা, এই শব্দটা জীবনের প্রতিটা মোড়ে আমাদের পিছু ছাড়ে না। সেদিন আমি ওকে বাঁচাতে পারিনি, আর আজ ঋদ্ধিমাকে দেখলাম। এই সামান্য প্রতিবাদটুকু হয়তো আমার অতীতের পাপের প্রায়শ্চিত্ত। ঋদ্ধিমা টিচার্স রুম থেকে বেরিয়ে সোজা ক্যান্টিনের দিকে চলে গেল। অয়ন ওখানেই ওর জন্য অপেক্ষা করছে, ফোন করছিল। ওর চোখে এখন ভয়ের বদলে নতুন এক আলোর ঝলক। অয়ন খানিকটা হতাশ হয়ে বসেছিল ক্যান্টিনে। ঋদ্ধিমা যেতে পারবে না জেনে একেবারেই মনটা ভেঙে গিয়েছিল। কি রে, বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছিস কেন? তুই ঠিক বলছিলি, গার্জিয়ান লেটার ছাড়া কিছুতেই হবে না, মহা মুশকিল। আমি আর কি করব বলতো? আর চিন্তা করিস না অয়ন, আমি যাচ্ছি। কি কি বলছিস তুই? কি করি? শুভ্রনীল স্যার, উনি সবটা ঠিক করে দিয়েছেন।
আমার লেটার জমা পড়ে গেছে। স্যার নিজে কি করে করলেন? উনি উনি আসলে সাময়িক লোকাল গার্জেন হিসেবে সইটা করে দিয়েছেন। প্রিন্সিপালের কাছেও বিশেষ অনুরোধ করবেন বলেছেন। স্যার নিজে লোকাল গার্জেন হিসেবে সই করলেন? বাবা, আমাদের ডিপার্টমেন্টের হেডও তো এত সহজে কারো এত বড় উপকার করেন না। শুভ্রনীল স্যারকে তো শুধু একজন কড়া নিয়মনিষ্ঠ লোক বলেই জানতাম। শোন, এখন আর এসব নিয়ে চিন্তা করিস না। কম্পিটিশনের প্রস্তুতি নিতে হবে। আর একটা কথা, আজকেই আমি একজন লয়ারের সাথে কথা বলবো। আমার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, সেগুলো এবার আমি নিজেই ম্যানেজ করতে চাই। আইনজীবী? কি হয়েছে রিদ্ধিমা? এই তুই কি আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছিস? স্যারের সাথে তোর কি কথা হয়েছে? যা লুকিয়েছিলাম সেটা এবার খোলাখুলি বলার সময় এসেছে। আমার জীবনের একটা সমস্যা আছে অয়ন। আমি একা লড়তে পারছি না। শুভ্রনীল স্যার আমাকে সাহস দিয়েছেন। তুই শুধু এটাই জান, আমরা শিলিগুড়ি যাচ্ছি, আর আমি তোকে প্রমিস করছি আমি তোকে ঠিক সব জানাবো। ঠিক আছে, তোর যখন এত বড় একটা লড়াই চলছে, আমি অবশ্যই তোর পাশে আছি। এটা তোর জীবনের একটা নতুন শুরু। চল ডিপার্টমেন্টে যাই, বাকি কাজগুলো তো সারতে হবে। এবার কিন্তু আমাদের কম্পিটিশনে সাকসেস পেতেই হবে। লেটস গো। ইন্টার কলেজ কুইজ কম্পিটিশনের প্রস্তুতি এখন তুঙ্গে। কলেজ চত্বরে একটা চাপানুতোর ব্যাপার। শুভ্রনীলও এবার দীর্ঘদিনের অভ্যাসের বাইরে গিয়ে এই রকম একটা ট্রিপে যাচ্ছে। বহু কষ্টে রাজনন্দিনীকে বোঝানো গেছে। কোনো বছর যায় না শুভ্রনীল, কিন্তু এভাবে প্রত্যেক বছর দায় এড়িয়ে গেলে তো চলবে না। কলেজের কিছু অফিসিয়াল দায়িত্ব তো ওকে নিতেই হবে। ঋদ্ধিমা তার পিজি রুমে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। তার লক্ষ্য এখন একটাই, এই কম্পিটিশনে উইনার হওয়া। বই, খাতা, নোটস, আরো জরুরি যা যা কিছু প্রয়োজন সব কিছু গুছিয়ে রাখছে। কিন্তু গোছগাছ করতে করতেই তার মনটা যখন তখন হারিয়ে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে ওঠে শুভ্রনীল স্যারের গম্ভীর মুখটা, সেই কঠিন চোখ, সেই ঠান্ডা ধমক। কিন্তু ঋদ্ধিমা জানে সেই কঠিনতার আড়ালে লুকিয়ে আছে একজন অসাধারণ দয়ালু মন। যে মানুষটা নিজের জীবনের সমস্ত রুটিন ভেঙে প্রায় অচেনা এক ছাত্রীর জন্য সারা রাত হাসপাতালে জেগে থাকতে পারে। সে কি সত্যি শুধুই রাগী? ঋদ্ধিমা অনুভব করল ওই মানুষটার প্রতি এক গভীর টান তার মনে তৈরি হয়েছে। এই আবেগ কি শুধুই কৃতজ্ঞতা, নাকি এর নাম ভালোবাসা? স্যারের চোখের দিকে তাকানো সেই মুহূর্তগুলো, তার সেই বিরল হাসিটা বারবার ঋদ্ধিমাকে ভাবাচ্ছে। ঋদ্ধিমা মনকে বোঝাতে পারে না কেন এই মানুষটার সামান্য উপস্থিতি তাকে এতটা আলোড়িত করে। তার কাছে শুভ্রনীল স্যার শুধু একজন শিক্ষক তো নন, তার কাছে এক অজানা নির্ভরতা, এক গভীর আকর্ষণ। এই ভালোবাসার জন্ম কি শুধুই তার মন ভাঙানোর চেষ্টা থেকে? রাত তখন অনেক গভীর। শুভ্রনীল নিজের ঘরের জানলার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাইরে ঘন কালো অন্ধকার। কাল রওনা হতে হবে। সবটা ঠিকঠাক হবে তো? শুভ্রনীলের মনে একটাই চিন্তা। হঠাৎ মনে পড়ল অতীতের কথা, অদিতিকে দেওয়া প্রতিজ্ঞা, রাজনন্দিনীকে দেখভাল করার দায়িত্ব। এরপরই হঠাৎ চোখের সামনে ভেসে এলো ঋদ্ধিমার মুখটা। উপলব্ধি করল শুভ্রনীল, মেয়েটা সত্যি খুব খারাপ পরিস্থিতিতে আছে। অ্যাক্সিডেন্টের দিন লোকটার ব্যবহার আর মেয়েটার চোখের আতঙ্ক সবই শুভ্রনীলের মনে গভীর দাগ কেটেছে। মনে মনে ও ভাবল, সত্যিই লয়ারের সাহায্য মেয়েটার প্রয়োজন। ওই রকম একটা জঘন্য লোকের হাত থেকে সত্যি মুক্তি দরকার। এই উদ্বেগের মাঝেই
ওর মনে এলো নতুন এক উপলব্ধি। ঋদ্ধিমার জন্য ওর মনে হালকা হালকা একটা ভালো লাগার জন্ম হচ্ছে। ঋদ্ধিমার সাহস, মেধা আর চোখে লুকিয়ে থাকা যন্ত্রণা সবকিছুই আকর্ষণ করছে শুভ্রনীলকে। কিন্তু পরক্ষণেই তীব্রভাবে বিরক্ত হলো সে। এসব চিন্তা কেন আসছে? ওর জীবনে এসবের কোনো স্থান নেই। ওর জীবন মানে রাজনন্দিনী আর অদিতিকে দেওয়া সেই প্রতিজ্ঞা। দ্রুত মন থেকে ঋদ্ধিমার কথা ঝেড়ে ফেলতে চাইল শুভ্রনীল। এটা একটা ভুল, এটা তার প্রতিজ্ঞা ভাঙতে পারে না। দ্রুত জানলার পাশ থেকে সরে গেল শুভ্রনীল। এখন শুধুমাত্র একটাই লক্ষ্য, কুইজ কম্পিটিশন। শুভ্রনীলের পপুলারিটি, আকর্ষণীয় ব্যক্তিত্ব সবকিছুই রুমিতাকে টানে। মনে মনে শুভ্রনীলকে পছন্দ করে সে, কিন্তু শুভ্রনীল কখনো তার দিকে ফিরেও তাকায়নি। ঠিক এই সময়েই খবরটা এলো। একেবারে নিজের দায়িত্বে এক অচেনা ছাত্রী ঋদ্ধিমাকে সঙ্গে করে শুভ্রনীল যাচ্ছে শিলিগুড়ি। হাসপাতাল থেকে শুরু হওয়া এই সম্পর্কের গুঞ্জন রুমিতার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। রাতেই ফোন করে ফেলল সে শুভ্রনীলকে। হ্যাঁ, শুভ্রনীল বলছি। আরে মিস্টার ব্যানার্জি, কি ব্যাপার? আমি তো শুনলাম আপনি এখন খুবই গুরুত্বপূর্ণ কোনো মানবিক কাজে নাকি ব্যস্ত আছেন। বলো রুমিতা, হঠাৎ এত রাত্রে কেন ফোন করলে? বাই দ্য ওয়ে, যদি কুইজের কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে। আরে না না, আমি ওইসব কুইজ টুইজ নিয়ে একেবারেই চিন্তিত নই। আমি তো ভাবছি অন্য কথা। তোমার সেই ভাগ্যবতী ছাত্রীটি ঋদ্ধিমা, তাই না? শুনলাম সে নাকি তোমার ব্যক্তিগত তত্ত্বাবধানে শিলিগুড়ি যাচ্ছে। আচ্ছা রুমিতা, তুমি স্পষ্ট করে কথা বলতে পারো না? যে সিলেক্টেড হয়েছে সে যাচ্ছে, আর আমার তত্ত্বাবধানে যাচ্ছে, কারণ আমি এই মুহূর্তে টিচার ইনচার্জ। আহা, কি চমৎকার দায়িত্ববোধ! তাই তো বলি, তোমার তুলনা হয় না প্রফেসর। এই যে দেখো, আমাদের এতজন সহকর্মী আছেন, তাছাড়া আমিও তো আছি বলো, কিন্তু তুমি কাউকে পাত্তা দিলে না। একেবারে একা সম্পূর্ণ অচেনা একটি মেয়েকে নিয়ে, তাও আবার এত দূর নর্থ বেঙ্গল চলে যাচ্ছ। রুমিতা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার এই কথা বলার ধরন কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। সে না লাগে না লাগবে, আমার তো দারুণ লাগছে। আমাদের এই ডিপার্টমেন্টের একজন শিক্ষক, যিনি কিনা কলেজ ক্যান্টিনের বাইরে কোনোদিন একবার রাখেন না, সেই তিনি এখন হসপিটালে সারা রাত জাগছেন, বিল মেটাচ্ছেন। আমাদের কান তো সব খবরই শোনে বলো। তোমাকে কে বলেছে আমি বিল মিটিয়ে দিয়েছি? আর ব্যক্তিগত জীবনে আমি কি করি সেটা একান্তভাবেই আমার ব্যাপার নয় কি? আরে বাবা, রাগ কেন করছো? আমি তো ইয়ার্কি করছিলাম, ছাড়ো তো। কিন্তু এই এত কিছু যে করলে, সেটা শুধুমাত্র একটা কম্পেনসেশনের জন্য, নাকি অন্য কোনো গল্প আছে? কি গো প্রফেসর? আমার মনে হয় তোমার ফোন করার পিছনে কোনো সঠিক কারণ নেই। তুমি বাজে কথা বলছো, আর এরপর এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন করলে, বাই দ্য ওয়ে, আমি রাখছি। রুমিতার ফোন কলের পর শুভ্রনীলের মাথাটা গরম হয়ে গেল। রুমিতার ব্যঙ্গাত্মক প্রশ্নগুলো ওর মনে বিষের মতো কাজ করছে। বিরক্ত হয়ে উঠল, কিন্তু তার চেয়েও বেশি বিরক্ত হলো নিজের মনের মধ্যে ঋদ্ধিমাকে নিয়ে এই হাজারো প্রশ্নের কারণে। এই মুহূর্তে ওর জীবনে ঋদ্ধিমার কোনো প্রয়োজন নেই। তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিল শুভ্রনীল। রাজনন্দিনীকে বুঝিয়ে বলতে হবে অনেক কিছু। রাত প্রায় 10টা। হাওড়া স্টেশনে কুইজ দলের বাকি সদস্যরা উপস্থিত। শুভ্রনীল এলো। তার আসার ঠিক কিছুক্ষণের মধ্যেই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটল। দীপালি ম্যাডামের পরিবর্তে টিচার ইনচার্জ হিসাবে এলো রুমিতা। শুভ্রনীল তাকে দেখে চমকে উঠল, কিন্তু
কোনো কথা বলল না। ট্রেন ছাড়ার পর সবাই যে যার নিজের সিটে গিয়ে বসে পড়ল। নিঃশব্দ ট্রেনের কামরা। রাতের অন্ধকারে 6 জন প্রতিযোগী আর 2 শিক্ষক, শুভ্রনীল ও রুমিতা। শিলিগুড়ির উদ্দেশ্যে ছুটছে ওরা। এই যাত্রাপথে শুধুমাত্র শরীর নয়, প্রত্যেকের মনও কিন্তু ভিন্ন ভিন্ন গন্তব্যের দিকে ছুটে চলেছে। ট্রেনের উপরের বার্থে শুয়ে আছে ঋদ্ধিমা। তার চোখে ঘুম নেই, শুধুই ঘোর। তার মন জুড়ে কেবল প্রফেসর ব্যানার্জির উপস্থিতি। ঋদ্ধিমা ভাবছে স্যারের কঠিন চোখের আড়ালে লুকিয়ে থাকা সেই কোমলতার কথা। স্যার কিভাবে ওর পাশে এসে দাঁড়িয়েছিল, বিল মিটিয়ে দিয়েছিল, আর ওকে কিভাবে সাহস জুগিয়েছিল। এসব মনে আসতেই ওর চোখে জল চলে এলো। বারবার মনে একটা প্রশ্নের উদয় হলো, এই আকর্ষণ কি শুধুই কৃতজ্ঞতা, নাকি এটা সেই অনুভূতি যাকে মানুষ ভালোবাসা বলে? ঋদ্ধিমা অনুভব করে এই মানুষটাকেই তার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন। ঋদ্ধিমার ঠিক উল্টো দিকে শুয়ে আছে অয়ন। সেও ঋদ্ধিমাকে নিয়েই বিভোর। শিলিগুড়ি যাওয়ার এই সুযোগকে অয়ন কাজে লাগাতে চায়। ও ভাবছে ও কি এই ট্যুরেই ঋদ্ধিমাকে ওর মনের কথা জানিয়ে দেবে। কিন্তু ঋদ্ধিমা কেন তাকে তার ব্যক্তিগত সমস্যার কথা বলল না? শুভ্রনীল স্যারের সঙ্গে ঋদ্ধিমার কি এমন কথা হলো যা অয়নের কাছে গোপন থেকে গেল? অয়নের মনে এক চাপা আশঙ্কা কাজ করছে। শিলিগুড়িতে গিয়ে ঋদ্ধিমা তাকে কি উত্তর দেবে, সেই চিন্তা তার মনে তোলপাড় করে তুলছে। ট্রেনের সাইড লোয়ার বার্থে বিনিদ্র রাত জেগে বসে আছে শুভ্রনীল। তারও একই অবস্থা, মস্তিষ্ক বিশ্রামহীন। মনে বারবার আসছে হারিয়ে যাওয়া ভালোবাসা, অদিতির কথা, তাকে দেওয়া প্রতিজ্ঞা, রাজনন্দিনীর সুরক্ষার দায়িত্ব। নিজেকে বোঝানোর চেষ্টা করছে তার জীবনের একমাত্র লক্ষ্য রাজনন্দিনী। তাহলে কেন এই নতুন ছাত্রের ঋদ্ধিমাকে নিয়ে মনে এত উদ্বেগ? কঠোরতা সত্ত্বেও ঋদ্ধিমার চোখে যে ভয় আর যন্ত্রণা, তা কি করে শুভ্রনীলকে দুর্বল করে তুলছে? শুভ্রনীল যেন তার অতীত ও বর্তমানের প্রতিশ্রুতির মাঝে পড়ে এক দোলাচলের শিকার। বুঝতে পারছে ঋদ্ধিমার ব্যক্তিগত সব কথা শোনার পর মেয়েটার প্রতি ধীরে ধীরে উইক হয়ে পড়ছে। আর এই উইকনেস ওর জীবনে ভীষণ বিপজ্জনক। শুভ্রনীলের উল্টো দিকের বার্থে বসে রয়েছে রুমিতাও। তার মুখে একটা চাপা হাসি লেগে আছে। সে নিশ্চিন্ত। তার শেষ প্রশ্নটা শুভ্রনীলের মনে অস্থিরতা তৈরি করেছিল। রুমিতা জানে শুভ্রনীলের জীবনে রাজনন্দিনী একটা বড় বাধা, কিন্তু রুমিতার লক্ষ্য স্থির। ঋদ্ধিমা এবং শুভ্রনীলের মধ্যে যদি সামান্য কোনো সম্পর্কের সূচনা হয়, তবে শিলিগুড়ি ট্রিপে সেই সম্পর্কের উপর নজর রাখার দায়িত্ব তারই। রুমিতা মনে মনে ভাবছে এই ট্যুর হয়তো তার সেই সুযোগটুকু এনে দেবে। অন্যদিকে কলকাতায় শুভ্রনীলের বাড়িতে তার কেয়ারটেকারের তত্ত্বাবধানে বিছানায় শুয়েছে রাজনন্দিনী। তার অটিজমজনিত সরলতা সত্ত্বেও তার মনে ছিল এক অদ্ভুত আনন্দ। সে চোখ বন্ধ করে হাসছে। সে তার মতো করে স্বপ্ন দেখছে তার বিয়ে হচ্ছে। শুভ্রনীল বর সেজে টোপর পরে তাকে নিতে এসেছে। ঘুমের মধ্যেই ফিসফিস করে সে বলছে শুভ্রনীল তার বর। তার জগৎ সরল এবং ভালোবাসায় ভরে উঠছে। ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে প্রতিহিংসা আর ক্রোধে জ্বলছিল সুরঞ্জিত শর্মা। তার কাছে খবর পৌঁছেছে তার পারমিশন ছাড়াই ঋদ্ধিমা শিলিগুড়ি যাচ্ছে। এই অপমান সুরঞ্জিত সহ্য করবে না। তার মনে এখন একটাই ভাবনা, এই ট্রিপে শাস্তি ঋদ্ধিমাকে শিলিগুড়িতে গিয়েই পেতে হবে। তার লোভ, তার ক্রোধ তাকে অন্ধ করে তুলেছে। সুরঞ্জিত দ্রুত ব্যাগ গোছালেন। তিনি নিজেও শিলিগুড়ি যাচ্ছেন।
তার লক্ষ্য ঋদ্ধিমাকে উচিত শিক্ষা দেওয়া এবং এই কুইজ কম্পিটিশনে কোনোভাবেই যাতে সে পার্টিসিপেট না করতে পারে তা সুনিশ্চিত করা। ট্রেন তীব্র গতিতে এগিয়ে চলল। এই যাত্রা শুধু রেল লাইনের ওপর দিয়ে নয়, পাঁচটা মানুষের মনের জটিল পথ ধরে এক অবশ্যম্ভাবী সংঘাতের দিকে এগিয়ে যাওয়া। আচ্ছা, তার মানে বিষয় দাঁড়ালো এরকম যে আমাদের অয়ন ভালোবাসে ঋদ্ধিমাকে, ঋদ্ধিমা পছন্দ করে প্রফেসর মশাইকে, প্রফেসর মশাইয়ের আবার একজন পাস্ট আছেন অদিতি, ওদিকে প্রফেসর মশাইয়ের দায়িত্ব রাজনন্দিনী, এদিকে আবার রুমিতা প্রফেসর মশাইকে বেশ ভালো টালোবাসছেন নাকি? তাহলে প্রফেসর মশাই সব জায়গায় আছেন? আছেন, বুঝলাম। ব্যাপারটা বেশ জটিল দিকে এগোচ্ছে মনে হচ্ছে। আর সুরঞ্জিত শর্মা? হ্যাঁ, তার তো আবার আলাদাই চাহিদা। বাপরে বাপ, এই জটিল সম্পর্কের সমাধান কি হবে সেটা তো একমাত্র অন্তরাই বলতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ। তাহলে আপাতত আজ সেই সমাধান অসমাপ্ত। হ্যাঁ, চতুর্থ পর্বের দিকে নজর রাখতে হবে, তাই তো? হ্যাঁ, এবং চতুর্থ পর্ব থেকেই কিন্তু আস্তে আস্তে বিষয়টা মানে যতটা পেকেছে ততটা ছাড়াতে শুরু হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যতটা জট পড়েছে সেটা আস্তে আস্তে খোলা হবে। বেশ বেশ, তাহলে আর কি, আপনারা আপাতত আগামী শুক্রবার চতুর্থ পর্বের জন্য অপেক্ষা করুন, যেটা আসবে ঠিক রাত্রি 8টায়, আর নিয়ে আসবো আমরা দুজন, মানে অন্তরা আর আমি। আগামী পর্বে আমরা কি দেখব? শিলিগুড়ির অচেনা পরিবেশে কিভাবে এই সম্পর্কের জটিলতা, সংঘাত আর সুরঞ্জিতের ষড়যন্ত্র কুইজ প্রতিযোগিতার প্রেক্ষাপটে এগিয়ে চলছে। বেশ, তাহলে তার অপেক্ষা আমাদের সবাইকেই করতে হবে। কিন্তু এই পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলে দে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, গল্পটা শেয়ার করতে হবে, আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর একটা জিনিস অবশ্যই করবে, সেটা হচ্ছে এই থার্ড যে চ্যাপ্টারটা, মানে তৃতীয় পর্বটা, এটা বুঝতে গেলে না, যারা নতুন তারা প্রথম দুটো পর্ব প্লিজ শুনে এসো। তার জন্য আলাদা প্লেলিস্ট আমরা করে রেখেছি। শুনে এসো। তাহলে এবার যারা গত পর্বে সঠিক উত্তর দিয়েছিল তাদের নামটা ঘোষণা করে দে। দাঁড়া ঘোষণা করব, তার আগে একবার চটপট মনে করিয়ে দিই যে ভালোবাসার মরশুমের আর একটা নতুন চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা ভূত রোমাঞ্চকর, জঘন্য লাগলো যা, আচ্ছা সরি, যাই হোক, তো যেখানে আমরা ভূত, রহস্য, রোমাঞ্চ এবং কিছু সাহিত্যধর্মী ভূতের গল্প নিয়ে হাজির থাকছি প্রতি সোমবার বেলা 12টা এবং প্রতি শনিবার রাত্রি 11টা। তো সেই মতো করে আবার আগামীকাল সেখানে দেখা হচ্ছে। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মধুমিতা মালিক, অনিতা দত্ত, পায়েল খাটিয়াল দাস, শেলি ভট্টাচার্য, শেখ সাবির, অরুণিমা সেন, অজয় মালিক, ঈশানী ঘোষ, ঝর্ণা খাতুন, সুচিত্রা, সাগর ভৌমিক, রিয়া দাস, শিউলি মল্লিক সহ অনেকেই। আচ্ছা, নাম ঘোষণা তো হয়ে গেল, এবার তাহলে তুই চটপট করে এই পর্বে কি প্রশ্ন রাখবি সেটা বলে দে। এই পর্বের প্রশ্ন হলো, শিলিগুড়িতে যে কুইজ কম্পিটিশনে যাচ্ছে সেখানে মোট কতজন যাচ্ছে? এই এক মিনিট, প্রশ্নটাতে কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে। সেটা হচ্ছে কতজন স্টুডেন্ট যাচ্ছে নাকি মোট কতজন যাচ্ছে, টিচার স্টুডেন্ট মিলিয়ে? মোট কতজন যাচ্ছে। বেশ, তাহলে তো ক্যালকুলেট করেও বলতে হবে, তবে উত্তরটা সহজ, ভীষণ সহজ। ঠিক আছে, তাহলে যারা মন দিয়ে শুনেছেন তারা চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন কমেন্ট বক্সে সঠিক উত্তর। আমার দিকে তাকিয়েছিস কেন? না, মানে বলতে চাইছি যে আগামী পর্বে যে 10 জন সঠিক উত্তর দেবেন, প্রথম যে 10 জন, তাদের নাম তুই ঘোষণা করবি না আমি? আমি ভাবলাম আমি এত সুন্দর যে আমার দিক থেকে তুই চোখ সরাতে পারছিস না। বাবা, অত ন্যাকামি না। যাই হোক, আপাতত বিদায় নি। হ্যাঁ, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল রাত্রি 11টা এবং তারপর মঙ্গলবার দুপুর ঠিক 3:30 নতুন কোনো ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ এই নতুন কোনো গল্প কেন রে? ওহো সরি, আগের গল্প না হলে আমার প্রাণ চলে যাবে একদম। তাই বাই দ্য ওয়ে আর একটা জিনিস আমার একটু জিজ্ঞেস করার ছিল শেষ করার আগে। হ্যাঁ বল। বলছিলাম সেই গল্পটার সেকেন্ড পার্ট কি করব? চুপ কর প্লিজ।
যাই হোক, আমার মনে হয় যারা যারা শুনছেন তারা বুঝে গেছেন আমি কোন গল্পের সেকেন্ড পার্টের কথা বলছি। আমার তুমির দ্বিতীয় পর্ব। আমার তুমির দ্বিতীয় পর্ব তো মোটেই নয়, আদুরে ভালোবাসার দ্বিতীয় পর্ব। আসবে আসবে। যাকে তো যারা যারা জিজ্ঞেস করার তারা প্লিজ কমেন্ট বক্সে অন্তরাকে বিরক্ত করো। আপাতত আমি মজা করতে চলে যাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শিগগিরই। আর ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চারও সঙ্গে থেকো তোমরা। টাটা। বাই বাই।